দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 7টার সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 দফা প্রস্তাব পেশ করে ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বিভাজন দূর করার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের সুইডিশ মিশনে আয়োজিত জাতিসংঘের সাধারণ কর্মসূচি সমতা ও অন্তর্ভুক্তি অর্জনের পদক্ষেপ শীর্ষক উচ্চ পর্যায়ের আলোচনায় এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর প্রস্তাবগুলোর মধ্যে আরও রয়েছে দারিদ্র্য, ক্ষুধা, লিঙ্গ সমতা, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্য মোকাবেলা। এলডিসি ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য তহবিল করা, নিরাপদ অভিবাসন নিশ্চিত ও ডিজিটাল বিভাজন দূর করা। এছাড়াও প্রধানমন্ত্রী জাতিসংঘের সাইড ইভেন্ট খাদ্য ব্যবস্থা শীর্ষ সম্মেলনে এক ভিডিও বার্তায় বিশ্বের সবার জন্য পর্যাপ্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে 5 দফা প্রস্তাব দেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এর আগে তিনি নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সাথেও বৈঠক করেন। The most urgent call of the hour is to eliminate vaccine divides between the rich and the poor. We need a new paradigm that will address inequality in a holistic manner. It has deep relations with the SDGs, such as poverty, hunger, gender equality, health, education, and job creation. Finally, we must create more opportunities for women and girls to act as a real change makers in our society. দর্শক, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানুর রহমানের ব্যাপারে জানাতে। সুলতানুর রহমান, শুভ সকাল। আজ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। শুভ সকাল তন্ময়, ঠিকই বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন আপনাদের সময় আজকে, আমাদের সময় আগামীকাল, কারণ আমাদের এখানে এখন সন্ধ্যা। আগামীকাল প্রধানমন্ত্রী যখন ভাষণ দেবেন তিনি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিবেন সেই বিষয়ে আমি কিছু জানতে পেরেছি। তাতে করে প্রধানমন্ত্রী মূলত করোনা ভাইরাস মোকাবেলায় যে একটা ভ্যাকসিনের সমতার উপর সবার জন্য ধনী গরিব নির্বিশেষে যেই সবাইকে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন, এটি মানুষের অধিকার, এই বিষয়টির উপর সবার সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। সেই সঙ্গে তিনি রোহিঙ্গা ইস্যুটিকেও নতুন ভাবে তুলে ধরবেন। আপনি দেখছিলেন আজকে প্রধানমন্ত্রী যেই বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে সাইড লাইনে আলোচনা করেছেন, সেই বৈঠকগুলোতে তিনি যেমন আজকে খাদ্য সংকট এবং বিশ্বকে একটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার যে দিক নির্দেশনাগুলি তিনি দিয়েছেন, 5 দফা সুপারিশ করেছেন, সেই বিষয়গুলিও কিন্তু তার ভাষণে অন্তর্ভুক্ত থাকবে। তবে ভ্যাকসিন যাতে সব মানুষ ধনী গরিব নির্বিশেষে পায়, সেটি তিনি গত 3 দিন ধরে যেমন প্রত্যেকটি বৈঠকে তিনি তুলে ধরেছেন, তার প্রতিটি পদক্ষেপে এই বিষয়টি যেমন তুলে ধরেছেন। কারণ উন্নত বিশ্বগুলো আসলে ভ্যাকসিনের আওতায় যেভাবে করে এসেছে, কারণ তারাই এই ভ্যাকসিন তৈরি করেছে এবং নিজের দেশকে সবার আগে সুরক্ষিত করতে চাইছে। কিন্তু জাতিসংঘের যেই উদ্দেশ্য যে এই বিশ্বে একটি সুষম ব্যবস্থা গড়ে তোলা, সেটি যদি সত্যি হয়ে থাকে, জাতিসংঘ যদি সত্যিকার অর্থেই সবার জন্য একটা সমান পৃথিবী নিশ্চিত করার অঙ্গীকারবদ্ধ হয়ে থাকে, তাহলে আসলে এই ভ্যাকসিন বিশ্বের প্রতিটি মানুষের, তা ধনী হোক গরিব হোক, সবার সমান অধিকার, সেটি নিশ্চিত করার উপর তিনি জোর দিয়েছেন, তাগিদ দিয়েছেন এবং জাতিসংঘ এই ব্যাপারে যেন পদক্ষেপ নেয় সেটি তিনি তুলে ধরেছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে প্রতিটি দেশ শুধুমাত্র ভ্যাকসিন বিতরণের আওতায় নয়, বরং ওই দেশগুলো যাতে করে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারে, সেই ব্যাপারেও তিনি তার ভাষণে তুলে ধরবেন। এছাড়া বাংলাদেশের যে রোহিঙ্গা সংকট রয়েছে, সেই সংকট নিরসনে বিশ্ববাসী, বিশ্ব নেতৃবৃন্দ যেন কার্যকর পদক্ষেপ নেয়, রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়, সেই বিষয়গুলো তিনি তার বক্তব্যে তুলে ধরবেন। তন্ময়। সুলতানুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যুক্তরাষ্ট্র থেকে যাচ্ছে পরবর্তী সংবাদে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভোক্তার প্রতারণা বন্ধ করার কার্যকর উপায় বের করতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে নির্দেশনা দিয়েছেন। ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আগে তাদের সুরক্ষার পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের 2020-21 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠক শেষে রাষ্ট্রপতির উপ প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন সাংবাদিকদের এই তথ্য জানান। বলেন, রাষ্ট্রপতি কমিশনকে সতর্ক করে বলেছেন, কিছু সংখ্যক লোকের কারণে সম্ভাবনাময় ই-কমার্স খাতটি যেন মুখ থুবড়ে না পড়ে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন রাষ্ট্রপতি। এবার অরেঞ্জের গ্রাহকদের পেটালো পুলিশ। বুধবার মানববন্ধন শেষে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে চাইলে প্রথমে পুলিশের বাধার মুখে পরে আন্দোলনকারীরা। পরে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়, কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলেও অভিযোগ গ্রাহকদের। এদিকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন আদালত। অন্যদিকে পরিকল্পনা মন্ত্রীও বলছেন, এমন ঘটনায় কোনোভাবেই দায় এড়াতে পারে না সরকার। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। চটকদারি বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে বিনিয়োগ করে এখন রাজপথে ইভেলি অরেঞ্জের হাজার হাজার গ্রাহক। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন ব্যানার হাতে নিয়ে দলে দলে জড়ো হতে থাকে প্রেস ক্লাব এলাকায়। এ সময় ইভেলি অরেঞ্জের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় গ্রাহকদের। মানববন্ধন শেষে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যেতেই পুলিশি বাধার মুখে পড়ে তারা। এ সময় পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায় ভুক্তভোগীরা। পরে প্রেসক্লাব থেকে মৎস্য ভবনের দিকে যেতেই ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, যেখানে আহত হয় অন্তত 10 জন। এছাড়া বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ গ্রাহকদের। হয়তো পণ্য রিটার্ন করুক অথবা টাকা ফেরত দিয়ে দিন। টাকাটা ফেরত না পেলে আমরা বর্তমানে যুব সমাজ যারা আছে তারা খুব বড় ধরনের একটা বিপদে পড়ে যাব। সবাই মিলে চাই যে সচিবালয়ের দিকে যাবে। তো আমাদের যতটুকু ফোর্স ছিল তৎক্ষণাৎ ওদেরকে আমরা মৎস্য ভবনের দিকে এদিকে বাধা দিই, ওরা মৎস্য ভবনের দিকে যায়। এরপরে ওখানে গিয়ে বসে পড়ার পরে আমরা তখন ওদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি। নামধারী ই কমার্স কোম্পানিগুলোর দায় নিয়ে মঙ্গলবার পাল্টাপাল্টি বক্তব্য দেয় অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী। বৃহস্পতিবার নিউজ 24-কে দেয়া এক সাক্ষাৎকারে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, গ্রাহকদের ক্ষতির প্রথম দায়ভারটি সরকারের। আমি স্বীকার করবো অকপটে আমাদের তদারকির অভাব ছিল না, এটা তো নতুন নয়। কয়েক বছর আগে যুবক, তারপরে কি নামে এই একই কাজ করে গেছে, কিন্তু আমাদের উই ডিড নট পিক আপ দ্য সিগন্যাল, আমরা এগুলা পিক আপ করিনি। এদিকে বৃহস্পতিবার ধানমন্ডি থানার প্রতারণার মামলায় সিএমএম আদালতে আনা হয় ইভালির ব্যবস্থাপনা পরিচালক রাসেলকে। আদালতে সময় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আগামী বছরের জুলাই মাসে দেশের প্রথম পাতাল রেলের কাজ শুরু হবে। সেই লক্ষ্যে রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মাটির নিচের এই মেট্রো প্রকল্পের সব রকম জরিপ শেষ হয়েছে বলে জানিয়েছেন মেট্রো রেল ব্যবস্থাপনা পরিচালক। রূপগঞ্জের পিতলগঞ্জে 92 একর জমির ওপর হবে পাতাল রেলের ডিপো। 2026 সালে ঢাকায় প্রথম মাটির নিচ দিয়ে মেট্রো রেল চলবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর বিভিন্ন দেশে এরই মধ্যে মাটির নিচের রেল বেশ জনপ্রিয়। দেশে দেশে জনবহুল নগর জীবনে স্বস্তি এনে দিয়েছে পাতাল রেল। বাংলাদেশও হাঁটছে সে পথেই। ঢাকার গণপরিবহনের স্বস্তি আনতে উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর রুটের পাশাপাশি আরও 5টি মেট্রো রেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে মেট্রো রেল 1 নামে প্রথম পাতাল রেল চলবে রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। এরই মধ্যে শেষ হয়েছে সব রকম স্টাডি সার্ভে, সম্পন্ন হয়েছে বেসিক ডিজাইন, ডিটেইল ডিজাইনের কাজও শেষ হয়েছে 77 ভাগ। যে সবগুলো স্টাডি, সবগুলো সার্ভে এবং বেসিক ডিজাইন আমাদের সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি আগামী জুলাই 2022 মাসে এমআরটি লাইন 1 এর যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ আমরা শুরু করব। কর্তৃপক্ষ জানিয়েছে এই মেট্রো রেলের লাইনটির 2টি অংশ থাকবে। প্রথম অংশটি মাটির নিচ দিয়ে ঢাকার বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 19.87 কিলোমিটার। পাতাল পথে স্টেশন থাকবে 12টি। অন্যদিকে নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত 11.36 কিলোমিটার হবে উড়াল পথ। স্টেশন থাকছে 7টি। নতুন বাজারে থাকবে ইন্টারচেঞ্জ, যা ব্যবহার করে যাত্রীরা বিমানবন্দর থেকে পূর্বাচল এবং পূর্বাচল থেকে বিমানবন্দর যাতায়াত করতে পারবেন। দ্বিতীয় যে ভূমি অধিগ্রহণের কাজ, এটা প্রায় শেষ পর্যায়ে আছে। আমরা এখন দ্বিতীয় যে ভূমি উন্নয়ন, এই কাজটা করার জন্য আমরা 15 ফেব্রুয়ারি
2021 তারিখ আমরা ইউআই আহ্বান করেছি। ইউআই আহ্বান করার পরে আমরা যে আরেকটি ইস্যু করব, সেই আরেকটিতে আমরা জায়গা সম্মতির জন্য আমরা প্রেজেন্ট করেছি। আমরা আশা করি যে দ্রুতই আমরা থেকে পেয়ে যাব, জায়গা থেকে সম্মতি। এই রেল লাইন নির্মাণে খরচ ধরা হয়েছে 52,561 কোটি টাকা। রাজধানী ঢাকায় প্রথম পাতাল রেলের জন্য 25টি ট্রেন কেনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিটি ট্রেনে থাকবে 8টি করে কোচ, আর এক একটি ট্রেনে একসাথে 3088 জন যাত্রী পরিবহন করা যাবে। পুরো পথে প্রতিদিন 8 লাখ যাত্রী পরিবহন সম্ভব বলে আশাবাদী ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এসডিজির মূল সুর বৈষম্য কমানো, কাউকে পেছনে ফেলে না রাখা। 2030 সাল নাগাদ এমন ভারসাম্যপূর্ণ বাংলাদেশ করতে চায় সরকার। অথচ দেশের অনানুষ্ঠানিক খাতে কর্মরত 86% শ্রমিক এখনো অরক্ষিত। শোভন কাজ তো দূরে থাক, তাদের জন্য নেই আইনি সুরক্ষা বা জাতীয় পর্যায়ের ন্যূনতম কোনো মজুরি। বিশ্লেষকরা বলছেন, এই বিপুল শ্রমশক্তির জন্য অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ, কর্মপরিবেশ, নিরাপত্তা ও আয় বর্ধনের সুযোগ করা না গেলে বাধাগ্রস্ত হবে এলজিডি গ্র্যাজুয়েশন ও সত্যিকার উন্নয়ন অগ্রযাত্রা। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। এমন হাড় ভাঙা শ্রমিক যেন নিয়তি 50 ঊর্ধ্ব ফুলমালা বেগমের। মানিকগঞ্জের উঁচুটিয়া এলাকায় ইট ভাঙানো আর খোয়া চালার কাজ করতে গিয়ে কিছুদিন আগেও আঘাত পান হাতে, কিন্তু সেরে উঠতে না উঠতেই আবারও কাজে নামতে হয়েছে ক্ষুধার তাড়নায়। যদিও সারাদিন খেটে খুঁটে জোটে বড়জোর 300 টাকা। 3 বছর আগে স্বামী হারিয়েছেন, পরিবারের খাবার জোগানোর দায় তাঁর কাঁধেই। তবু অভিযোগ নয়, বরং আক্ষেপটা নিজের ভাগ্যের ওপর। ছোটকালের আপনার কষ্ট ছিল খুব, মানুষের বাড়ি বাড়ি ধান বান্না বাড়া বান্না, যে কাম করি এখন কি করুম, এখন কই কি শরীরে পড়িয়ে গেছে, এখন আর এই কাম তো বেশি দিন করা হারম না। শৈশবের হাতেখড়ি থেকে এক যুগ পার করে এখন মোটর গ্যারেজের কাজকর্ম ভালোই দখলে নিয়েছেন সিংগাইরের মোহাম্মদ জিহাদ। বয়সও ছুঁয়েছে 21-এর কোটা, অথচ মাসিক আয় রয়ে গেছে 7 থেকে 8 হাজারের মধ্যে, যা কিনা বর্তমানে একজন মানুষের গড় আয়েরও অর্ধেক। স্বপ্নটা এখনো দেখে যাচ্ছেন ঠিকই, কিন্তু পথটা যে তার কাছে একেবারে অচেনা। চেষ্টা করি সবার তো বুঝা যায়, দিন যাইতেছে আমরা একটু পাল্টাইতে, ভালো একটা শোরুমে চাকরি নেওয়ার, এটাই স্বপ্ন, বাপ মার খেয়াল রাখা। জিহাদও ফুলমালার মতো একই রকম শ্রম বেচে জীবিকা চালান দেশের 85% শ্রমিক, যা পরিচিত অনানুষ্ঠানিক খাত নামে। অথচ অর্থনীতিকে চাঙ্গা রাখা বড় এই গোষ্ঠীর জন্য নেই নিম্নতম মজুরি, সুরক্ষা কিংবা সুযোগ সুবিধা। ফলে তাদের ভাগ্যের চাকাটাও তাই থেকে যায় একই রকম স্থির। যে 60 টাকা চাল খাতেছি, চালি ভাত খাতেছি, তেল হয়েছে 150 টাকা কেজি, লবণের দাম বাড়েছে, সবটার দাম বাড়েছে, আমার কিছু বাড়ে না। কামলারের দাম বাড়িয়ে গেছে, আমার কিছু বাড়ে না। বছরে যেরকম আছে ধান লাগাই, তারপরে কাজ করি, অনেক সময় আবার ট্রাকেও কাজ করি। পরিসংখ্যান ব্যুরোর তথ্যেই 6 কোটি শ্রমিকের 5.25 কোটি কাজ করেন অনানুষ্ঠানিকভাবে, যার প্রায় 90%ই কাজ করেন উৎপাদন নির্মাণের মতো শিল্প খাতে। অন্যদিকে শ্রমিকদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বিলসের হিসাবে বয়স আমলে নিলে অপ্রাতিষ্ঠানিক খাতের এই শ্রমশক্তির 89%-ই বয়সসীমা 30-এর নিচে, যাদের কেউই সুরক্ষিত নন চলমান আইনে। তাই এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়ন কতটা সম্ভব? বাংলাদেশ স্বল্পোন্নত দেশের থেকে উত্তরণ হবে 2026 সালে, কিন্তু আমরা একটা বড় অপ্রাতিষ্ঠানিক খাতকে আমরা একটা রেখে দেব, যেখানে উৎপাদনশীলতা কম হবে, তাদের আয় কম হবে, শোভন কর্মসংস্থান থাকবে না, সেটা কিন্তু হতে পারবে না। বাংলাদেশের যে শ্রম আইন, এই শ্রম আইন হচ্ছে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য। অল্প কিছু আছে যারা ছোট ছোট খাতে কাজ করে। এই শ্রম আইনের পরিধিটা বাড়াতে হবে। তাদের মজুরি নির্ধারণ, তাদের স্বাস্থ্য নিরাপত্তা, দুর্ঘটনার ক্ষতিপূরণ, তাদের সংগঠিত হওয়ার অধিকার, এই জিনিসগুলোকে নিশ্চিত করতে হবে। যারা ইনফর্মাল সেক্টরে কর্মরত, তাদের একটা মিনিমাম ওয়েজের এখন আমাদের চিন্তা ভাবনা করা উচিত, আর সরকারও এটা একটা কাঠামো আনা উচিত, তাহলে তো আমরা এসডিজি গোলে পৌঁছতে পারবো না। সম্প্রতি নির্মাণ ও কাঠ শিল্পের জন্য ন্যূনতম মজুরি বেঁধে দেয়া হলেও তার বাস্তবায়ন নিয়েও প্রশ্ন রয়েছে মাঠ পর্যায়ে। নেই চাকরির নিরাপত্তা, পদোন্নতির সম্ভাবনা কিংবা ন্যায্য মজুরি, এত সব অনিশ্চয়তা মাথায় নিয়েও এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী অনানুষ্ঠানিক খাতে কাজ করে যাচ্ছেন, যাদের শোভন কাজ নিশ্চিত করার পথ এখনও বহুদূর। বিশ্লেষকরা বলছেন, স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাওয়া কিংবা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের যে অভিলাষ, তা অধরাই থেকে যাবে যদি পিছিয়ে পড়া এই অনানুষ্ঠানিক খাতের জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা না যায়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, মানিকগঞ্জ।
ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় 2 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে কমিউটার ট্রেনের ছাদে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদে 15 থেকে 20 জন যাত্রী ছিলেন। ট্রেনটি ময়মনসিংহের গফরগাঁও স্টেশন ছাড়ার পর 4-5 জন ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। 3 যাত্রী আহত হয়ে ট্রেনের ছাদে পড়ে থাকেন। তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। ট্রেনের যাত্রীরা ডাকাতির ঘটনা জানালে রেলওয়ে থানা পুলিশ জামালপুর স্টেশন থেকে আহত 3 যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই সময় কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আহত 1 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধর্মীয় সম্প্রীতি নষ্টের অভিযোগ এনে মানুষের জন্য ফাউন্ডেশন এনজিওর নির্বাহী পরিচালক শাহিন আনামের বিরুদ্ধে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে ধর্ম নিয়ে এমন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধেও। এই ঘটনা পিবিআইকে তদন্ত করে 21 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে আদালতে। মামলার আইনজীবী জানান, এসব এনজিওর মাধ্যমে সারা দেশের সংখ্যালঘু হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করার কারণে এই মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত রিপোর্টে যাব হিন্দু বিবাহ পূর্ণাঙ্গ একটি আইন পাশ করতে। সারা দেশে সেমিনার ও অনলাইন ওয়েবিনার আয়োজনের মাধ্যমে হিন্দু ধর্ম নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রচার ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের অভিযোগে গত 21শে সেপ্টেম্বর নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে একটি মামলা হয়। মামলায় বলা হয়, শাহিন আনাম তার এনজিও মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মচারীদের দিয়ে হিন্দু ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে দীর্ঘদিন ধরে এই সম্প্রদায়ের নারী ও পুরুষদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন। একই সাথে সংখ্যালঘুদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছেন। আর এই কাজে তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন তার স্বামী ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। শাহিন আনামের হাজব্যান্ড হচ্ছে দ্য ডেইলি স্টার নিউজের সম্পাদক মাহফুজ আনাম। সে তার স্বামীর এই সুযোগটিকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে পেপার পত্রিকায় হিন্দুদের আইন পরিবর্তনের ব্যাপারে কথা বলছে। আমার যে সনাতন ভাই বোন যারাই আছে তারা এটির প্রতিবাদ করবে। আমি শুরু করেছি আজকে নারায়ণগঞ্জ থেকে, আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের 64 জেলা থেকে তাদের বিরুদ্ধে মামলা হবে। মামলার আইনজীবী জানান, যেহেতু সারা দেশের সাধারণ হিন্দুরা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে, তাই বাদীপক্ষ হয়ে এই মামলা দায়ের করা হয়েছে। যে এই যে মাহফুজ আনাম নামে, এবং মাহফুজ আনামের স্ত্রী হচ্ছে শাহিন আনাম, উনি মানুষের জন্য ফাউন্ডেশন একটা এনজিও পরিচালনা করি। তারা বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে কেন আমাদের এই ধর্মীয় আইনের মধ্যে তারা হস্তক্ষেপ করতে চায়, যেখানে আমাদের এই দেশে এখনো 2 থেকে 2.5 কোটি হিন্দু লোক বাস করে। তাদের প্রতিক্রিয়ায় আমি এই মোকদ্দমা দায়ের করছি। এদিকে বিভিন্ন সময় হিন্দু ধর্মীয় নেতারা অভিযুক্তদের বিরুদ্ধে বিদেশি টাকায় মদতপুষ্ট হয়ে ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানাসহ দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনেন। এই মাহফুজ আনাম এই মানুষের জন্য যে এনজিও, তার স্ত্রী শাহিন আনাম, উনারা এটা নিয়ে আগে বাড়ছেন। উনারা এটা করার কে? আজকে তারা আমাদের পারিবারিক আইন সংস্কারের কথা বলছে। তারা এই সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি হিন্দু ধর্মের অনুসারীরা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মাহফুজ আনাম, শাহিন আনাম ও মানুষের জন্য ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাস্তায় নামে। সেখানে তারা অভিযুক্তদের কুশপুত্তলিকাও দাহ করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2 দিনের মধ্যে বিমানবন্দরে করোনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার বিকালে বিমানবন্দরের ভেতরে ল্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এছাড়াও কোটি মানুষকে টিকা দিতে শীঘ্রই বড় পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান মন্ত্রী। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসীদের করোনা পরীক্ষার জন্য র্যাপিড পিসিআর ল্যাব প্রস্তুত করা হচ্ছে বিমানবন্দরে। বৃহস্পতিবার বিকালে বিমানবন্দরের অভ্যন্তরে অস্থায়ীভাবে প্রস্তুত করা আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, আগামী 2 দিনের মধ্যেই চালু হবে প্রবাসীদের করোনা পরীক্ষার কার্যক্রম।
আমরা আশা করি এই মেশিনগুলো আগামী 2 দিনের মধ্যে বসানো হয়ে যাবে এবং পরশুদিন থেকে আশা করি যে কাজ শুরু করতে পারবে। এর আগে বাংলাদেশ জাতীয় পুষ্টি বিষয়ক প্রচারণা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান কোটি মানুষকে টিকা দিতে বড় কার্যক্রম হাতে নিতে যাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ। 5-6 দিনের মধ্যেই আমরা একটা বড় আকারের ভ্যাকসিন দেওয়ার আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। সেখানে প্রায় 1 কোটিরও অধিক লোকরা আমরা একবারে কয়েকদিনের মধ্যে ভ্যাকসিন আমরা দিয়ে দিব। করোনা সংক্রমণ বর্তমানে 5% নিচে থাকলেও তা আরো কমিয়ে আনতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এয়ারপোর্টের রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। স্থাপন করা যে বিষয় 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু, নতুন শনাক্ত ও শনাক্তের হার কমেছে। শনাক্ত মৃত্যু প্রায় 4 মাসের মধ্যে সর্বনিম্ন। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 24 জন, আর নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন 1144 জন। তৃতীয় দিনের মতো করোনায় দৈনিক রোগী শনাক্তের হার 5-এর নিচে। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে 24 ঘন্টায় রোগী শনাক্তের হার 4.61%। আর দেশে এখনো পর্যন্ত এই সংখ্যায় মারা গেলেন 27,337 জন, আর মোট শনাক্ত হলেন 15,48,320 জন। এবার দেশের ডেঙ্গু পরিস্থিতির খবর। ধীরে ধীরে প্রকোপ কমছে ডেঙ্গুর। গেল 3 দিনে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ক্রমান্বয়ে কমেছে। 1 সপ্তাহ আগে 300 রোগীর সংখ্যা এখন 230-এর নিচে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু রোগী কমতে থাকলেও এখন বাড়ছে নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা। কীটতত্ত্ববিদরা বলছেন রোগী কমলেও সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে কিছুটা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। চলতি সপ্তাহ শুরুতে 300 ছিল সারা দেশে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা। সোমবার 275 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু মঙ্গল আর বুধবার ক্রমান্বয়ে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 229-এ। এবছর ডেঙ্গু 3-তে আক্রান্ত হয় মানুষ, রোগীর তালিকায় সবচেয়ে বেশি ছিল শিশু। তবে সময় বাড়ার সাথে সাথে প্রাপ্ত বয়স্কদের হাসপাতালে ভর্তির সংখ্যাটাও কম নয়। গায়ে জ্বর অনুভব হওয়ার পরপরই বেশিরভাগ মানুষের শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। জ্বরটা তো ভাবছি এইরকম জ্বর তো আর কোনোদিন আমার মনে করেন পাই নাই। এইবার ভাবছি যে বাঁচবো না বাঁচবো এরকম আশ্বাস নেই, বাঁচার আশ্বাস ছিল না। কখনো এরকম সাফার করি নাই, প্রচণ্ড ইয়াতে ছিলাম, কষ্টে ছিলাম, কিছু খাইতে পারি নাই, বমি ভাব। হলি ফ্যামিলি হাসপাতালের উপপরিচালক জানান শীতের আগমন আর বৃষ্টিপাত কমতে থাকায় গেল কয়েকদিন ধরে হাসপাতালে ডেঙ্গু শনাক্তের সংখ্যা কমতে শুরু করে। আগে দিনে 15 জন ভর্তি হলেও এখন সংখ্যাটা 6 কিংবা 7। করোনার সাথে সাথে আমাদের ডেঙ্গু রোগী কমে আসতেছে। আমরা মনে করছিলাম হয়তো সেপ্টেম্বর পর্যন্ত কন্টিনিউ করবে। রিসেন্টলি খুবই কম রোগী আসতেছে, ভর্তি হচ্ছে। শীতের এটা আমেজ এসে বর্ষা প্রায় শেষ, সুতরাং যদি আর বৃষ্টি না হয় তাহলে আশা করা যায় ডেঙ্গুর প্রকোপটা কমে আসবে এবং এবছরের মতো হয়তোবা আমরা ডেঙ্গু থেকে মুক্তি পাবো। কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেছেন রোগী কমতে থাকলেও এখনো বিপদমুক্ত হয়নি দেশ। আর বৃষ্টি না হলেও আরো সপ্তাহখানেক থাকবে ডেঙ্গুর প্রাদুর্ভাব। বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাত আর্দ্রতা এবং তাপমাত্রা যেটি আছে সেটি দেখে বোঝা যাচ্ছে যে সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গুর প্রাদুর্ভাবটি থাকবে। যতদিন পর্যন্ত বৃষ্টিপাত বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত এডিস মশার প্রজনন কমছে না। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা 16,500-র মতো। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী মেলে আগস্ট মাসে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু কমলেও উদ্বেগ বাড়াচ্ছে নিউমোনিয়া। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। কিশোর অপরাধ দমনে 18 বছর পর্যন্ত শিশু বিবেচনার আইনি বাধ্যবাধকতা নতুন করে ভেবে দেখার সময় এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে র্যাবের কিশোর অপরাধ বিরোধী টিভিসি উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। কিশোরদের সঠিক পথে পরিচালনায় পরিবার সহ সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নাইম আল জিকোর রিপোর্টে বিস্তারিত। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার, মাদক সহ কারণে অকারণে কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে। কিশোর অপরাধ দমনে আভিযান্ত্রিক কার্যক্রমের পাশাপাশি কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে র্যাবের এই উদ্যোগ। কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণার এই কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করব দমন। 2017 সাল থেকে এখন পর্যন্ত কিশোর গ্যাংয়ের 373 জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তবে কিশোর অপরাধ দমনে আইনি জটিলতা পড়তে হচ্ছে বলে অনুষ্ঠানে বক্তারা জানান। এই কিশোর গ্যাংয়ের মধ্যে কিশোররা যেরকম থাকে, সাথে সাথে দেখা যায়
এটার মধ্যে আরো বড়রাও থাকে। বর্তমান দেশে আইন চেঞ্জ করার ফলে যেটা হয়েছে যে 18 বছরের যিনি মূলত পূর্ণ যুবকের পর্যায়ে পৌঁছে যান তাকেও কিন্তু এখন শিশু হিসেবে কনসিডার করা হয়। কিশোর গ্যাং ও তাদের অপরাধের ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিশু আইন বিবেচনার সময় এখন এসেছে। আমি কিন্তু 15 বছর বয়সে এসএসসি পাস করেছি, তাহলে এই ছেলেরা 18 বছর বয়সে তো ইউনিভার্সিটি চলে যায়। আমাদের আজকে মনে হয় এই 18 বছর সময়সীমাটা আমাদের চিন্তা করার বিষয় আসছে মনে হয়। অন্যায় পথ না ছাড়লে কঠোর অভিযান অব্যাহত রাখার ঘোষণা অনুষ্ঠানে দেয়া হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ডাকাতির আগে সম্পত্তি বায়না করে রাখত, আর মিশন সম্পূর্ণ হওয়ার পর মালিককে টাকা দিয়ে সম্পত্তি নিজের নামে করে নিত চক্রটি। আর এই ডাকাতির জন্য তারা শনিবারকেই বেছে নিত বলে জানায় গোয়েন্দা পুলিশ। এমনই একটি শনিবারে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার করা হয় চক্রের 3 জনকে। নাইমাল জিকর আরো একটি প্রতিবেদন। ছবিতে দেখে সাধারণ বাইকার মনে হলেও এরা সবাই পেশাদার ডাকাত চক্রের সদস্য। আর্থিক প্রতিষ্ঠানগুলোর সামনে অবস্থান নিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে পিছু নিত তারা। সুবিধাজনক স্থানে আটকে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে টাকা ছিনিয়ে নিত এ চক্র। রাজধানী সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ চক্রের 3 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা প্রধান জানান, ছোটখাটো অর্থ নয়, ডাকাতি করত ব্যাংক থেকে তোলা বড় অঙ্কের টাকা। ডাকাতির মূল উদ্দেশ্য হলো বেশি পরিমাণ অর্থে তার চোখ থেকে, এই ডাকাতদের মানে 2-1 লাখ টাকা না। ডাকাতির আগে এরা সম্পদ বায়না করত বলেও জানায় গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। আর এভাবে বিপুল সম্পত্তির মালিক হয়েছে এ চক্রটি। বায়না করে রাখে, ডাকাতিটা হয়ে গেলে সাথে সাথে সে টাকাটা জমা দিয়ে তারা দলিল করে ফেলায়। একজন ডাকাতের ওয়াইফ আছে, সে শিক্ষক, আর বাকি এক ডাকাতের তার চিংড়ির ঘের, তারপরে জমি জমা অনেক আছে। রাস্তায় যানজট কম থাকায় শনিবার এরা ডাকাতির জন্য বেছে নিত। সিসিটিভির ক্যামেরা এড়ানো ও লুট করে পালানোর সুবিধার জন্যই এই দিনটিকে বেছে নিত বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। চাল আমদানির পরও চট্টগ্রামে চাল সিন্ডিকেটের চালবাজিতে আর এক দফা বেড়েছে সব ধরনের চালের দাম। সপ্তাহ ব্যবধানে চালের দাম বস্তা প্রতি পাইকারিতে বেড়েছে 150 টাকা পর্যন্ত। আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। নয়ন বুরাজয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিছুদিন আগেও চাল আমদানির খবরে চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম পাহাড়তলী এবং চাকতাই খাতুনগঞ্জে কমে সব ধরনের চালের দাম। এখনও আমদানি চালের পাশাপাশি দেশীয় চালে ভরপুর চালের মোকাম। তবুও নানা অজুহাতে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। পাইকাররা বলছেন, উত্তরবঙ্গের সিন্ডিকেটের কারণে প্রভাব পড়েছে বাজারে। মার্কেটে কোনো খাদ্যের চাউলের অভাব নাই, প্রতিটা দোকানে হাজার হাজার লক্ষ লক্ষ টন চাউল আছে, তাহলে এখানে নিশ্চয়ই এখানে একটা বিশাল সিন্ডিকেটে কাজ করে। খুচরা বাজারে কিছু প্রভাব পড়তে পারে, খুচরা বাজারে ওরা কেজিতে 2 টাকা 3 টাকা মুনাফা লাভ করে। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে বিশাল ফারাক থাকায় মহাবিপাকে ক্রেতারা। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারের চালের দাম বেশি হওয়ায় বাড়তি দামে বিক্রি করছে তারা। আপনাদের মোটা চালগুলো খাবো, সাধারণ মানুষ এগুলো 50-এর উপরে। আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়, এখন এত দাম বেশি, অতিরিক্ত বাড়তি। 28 কেজি 2410 টাকা, 2500 টাকা বেচতে হয়েছে, 35 টাকা খরচ হচ্ছে। তবে জেলা প্রশাসনের তদারকিতেও উঠে এসেছে চট্টগ্রামের চাল ব্যবসায়ীদের সিন্ডিকেটের নাম। বাজারটাকে ঊর্ধ্বমুখী করার জন্য পায়তারা করছে বা তারা মূল্য বৃদ্ধি করছে, তথাপি কিন্তু আমরা তাদেরকে অর্থদণ্ড করেছি। পাশাপাশি আমরা তাদেরকে বলে এসেছি, ভবিষ্যতে যদি দেখা যায় যে আপনার এই ধরনের ভায়োলেশন হয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে শুধু আপনার অর্থদণ্ড নয়, পাশাপাশি আমরা জেল জরিমানাও করব। আমদানি করা পাইজাম চালের বস্তা বিক্রি হচ্ছে পাইকারিতে 2250 থেকে 2300 পর্যন্ত, আর দেশীয় পাইজাম বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 পর্যন্ত, যা এক সপ্তাহ আগে বস্তা প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত কম ছিল। একইভাবে বেড়েছে নাজিরশাইল, সেদ্ধ এবং আতপ চাল সহ সব ধরনের চালের দাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বেনাপোল সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গের বাজারে পৌঁছে গেছে। প্রথম পর্যায়ে বাজারে পৌঁছাচ্ছে 80 মেট্রিক টন পদ্মা মেঘনার রূপালী ইলিশ। পূজার মৌসুমে ইলিশ আমদানিতে খুশি কলকাতার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। কলকাতার প্রতিনিধি ভাস্কর সর্দারের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট।
বেনাপোল সীমান্ত পেরিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বাজারে এসে পৌঁছেছে বাংলাদেশের ইলিশ। প্রথম পর্যায়ে বাজারে এসেছে 80 মেট্রিক টন পদ্মা মেঘনার রূপালী ফসল। ইলিশের ওজন 800 গ্রাম থেকে 1.5 কেজির মধ্যে, যা দেখে ব্যবসায়ী থেকে সাধারণ সকলের মুখেই হাসি। বাংলাদেশ সরকারকে খুবই ধন্যবাদ জানাই এবং সামনের দিকে প্রতি বছর যেন আমরা এইভাবে পাই। প্রত্যেকবারেই পাঠায়, তাহলে আমাদের এখানকার লোকজন খেতে পারবে, আমরা এতে খুবই খুশি। বাংলাদেশের বিভিন্ন নদীতে ইলিশের জোয়ার এলেও এবছরও পশ্চিমবাংলার ইলিশের আকাল, ফলে গঙ্গা ফারাক্কার ইলিশ কলকাতাবাসীর চোখে সেভাবে পড়েনি। তার উপর বাংলাদেশ সরকারের ইলিশ পাঠানোর খবর প্রকাশ হতেই অপেক্ষায় প্রহর গুনছিলেন শহরবাসী। তবে একখানা বাংলাদেশের ইলিশ কিনতে হলে কলকাতার গৃহস্থকে খরচ করতে হবে 1500 থেকে 2000 রুপির মতন। এই মাছটা গতকালকে থেকে আসা আরম্ভ হয়েছে। গতকালকে 80 মেট্রিক টন মাছ এসছে, যেটা আজকে বিক্রি হচ্ছে। ঠিক এরকমই পরপর মাছ আসতে থাকবে 10ই অক্টোবর পর্যন্ত। আশা করা যাচ্ছে যে সামনের দিন বাংলাদেশ সরকার ব্যান তুলেও দিতে পারে, যাতে এটা দীর্ঘদিন মাছ আসতে পারে। 2012 সাল থেকে ভারতে ইলিশ রপ্তানির উপর বাংলাদেশ নিষেধাজ্ঞা জারি রেখেছে। তবে গত 3 বছর ধরে পূজার মরশুমে উপহার স্বরূপ ইলিশ পাঠাচ্ছেন হাসিনার সরকার। গত বছর এসেছে 1950 মেট্রিক টন, আর এই বছর 2080 মেট্রিক টন। মাস শেষ হলেই দুর্গাপুজো, আর পূজার মরশুমে এখানকার বাঙালিদের পাতে বাংলাদেশের ইলিশ ওঠা শুধু সময়ের অপেক্ষা। আর তার স্বাদ গৃহস্থের হেসেলে পৌঁছে দেওয়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছে হাওড়ার মাছ মার্কেট। ক্যামেরা সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। আলু উৎপাদনে শীর্ষ জেলা মুন্সিগঞ্জের চাষিরা আগামীতে আলু চাষ করবে কিনা এই নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। লাভের আশায় আলু মজুত করে এখন বড় লোকসানের কবলে পড়েছেন মুন্সিগঞ্জের আলু চাষি ও মজুতদাররা। খুচরা বাজারে আলুর ভালো দাম থাকলেও দাম কম পাইকারি বাজারে, আর এতেই উৎপাদন ও হিমাগারে সংরক্ষণের খরচের চেয়ে বস্তা প্রতি 400 থেকে 500 টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে আলু। সেতু ইসলামের তথ্যচিত্রের এক রিপোর্ট। আলু মজুত করে মাথায় হাত মুন্সিগঞ্জের চাষিদের। এবছর মুন্সিগঞ্জ জেলায় উৎপাদন হয়েছে প্রায় 12.5 লাখ টন। এর আগে 74টি হিমাগারে সংরক্ষণ করা প্রায় 5,80,000 টন আলু রয়েছে। পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে 10 থেকে 10.5 টাকায়, অথচ সব খরচ মিলিয়ে কেজি প্রতি খরচ হয়েছে 18 থেকে 19 টাকা। অর্থাৎ পাইকারি পর্যায়ে কেজি প্রতি কৃষকদের লোকসান 7 থেকে 9 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। বস্তা প্রতি লোকসান দাঁড়িয়েছে 400 থেকে 450 টাকায়। আলুটা যেভাবে কিনতেছি তার অর্ধেক দাম আমরা পাইতেছি না, এই জন্য সরকারের কাছে বিশেষ আবেদন, কৃষক আলুর দাম পায় এর একটা ব্যবস্থা করা। গৃহস্থ 950 টাকা বস্তা, মানে 400 টাকা বস্তা করে আমাকে তো লস। এক গাড়ি আলু যদি পাঠাইছি টাকান মনে হয় 1,10,000 টাকা লোকসান যায়। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, যদি ন্যায্য মূল্যে টিসিপি পণ্যের সঙ্গে আলুকে অন্তর্ভুক্ত করা যায় আর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং করা হয়, তাহলে কিছুটা সুফল পাবে কৃষক। আমাদের আলু বাৎসরিক চাহিদা হলো 70 লাখ মেট্রিক টন, সেখানে উৎপাদিত হয়েছিল 1,10,00,000 মেট্রিক টন প্রায়। স্বাভাবিকভাবেই চাহিদার চাইতে উৎপাদনটা বেশি হয়েছিল। একদিকে গুণগত মান কমে গেছে, একদিকে পচন হয়েছে। স্বাভাবিকভাবেই আলুর যে ক্ষয়ক্ষতি সেটা কৃষকদের ঘাড়েই বর্তাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রশাসনের সহায়তার দাবি কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবশেষে বিভেদ ভুলে এক ছাতার নিচে আসছে চলচ্চিত্রের সব সংগঠন। গঠিত হচ্ছে ফিল্ম ফেডারেশন। আগামী 1 মাসের মধ্যে ফেডারেশন গঠনের সব কার্যক্রম চূড়ান্ত হবে বলে জানান চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। বর্তমান বাংলা সিনেমার সংকট নিরসনে এই ফিল্ম ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বাংলা চলচ্চিত্রের আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসি। নানা ধরনের সংগঠন এখানে কাজ করে চলচ্চিত্র সংশ্লিষ্টদের নানামুখী দাবি দাওয়া আদায় অথবা উন্নয়নে। তবে কয়েক বছর আগে বিভিন্ন ইস্যুতে সংগঠনগুলো জড়িয়ে পড়ে দ্বন্দ্বে। এবার চলচ্চিত্রের স্বার্থে সম্প্রতি সব সংগঠন মিলে বসে আলোচনায়। ঘোষণা আসে সবাই মিলে নতুন একটি সংগঠন গঠনের। পরিচালক সমিতির নতুন নেতৃত্বরা এসছেন, তারা চিন্তা করেছেন সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলা দরকার। আমরা আবেদন করেছি তাদের কাছে যে আমরা চাই না বিভেদ, ছোট্ট একটা জায়গা, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।
চলচ্চিত্রের মন্দা, সিনেমা হলের অচল অবস্থা, দর্শক শূন্যতা, অভিনয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলী সংকট নিরসনে আগামী 2 মাসের মধ্যে কাজ শুরু করতে চায় বলে জানান চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। অনেকে চেষ্টা করছে, একটা চক্রান্ত চলছে যে এফডিসিটাকে যদি এরকম ফিল্মটা অফ হয়ে যায় তাহলে এফডিসির 21 বিঘা জায়গা আছে, জায়গাগুলো বিক্রি করে অনেক টাকা পেতে পারে। আর সেই চক্রান্তগুলোকে ধ্বংস করার জন্যই আমাদের এই প্রচেষ্টাটা। বাংলা চলচ্চিত্রের বর্তমান সংকট নিরসন করাই এই ফেডারেশনের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আমার কথা হলো গিয়া চলচ্চিত্রের ভালো জন্য যা ইচ্ছা তা করো, ফেডারেশনই করো বা সমিতি করো বা যাই করো, নির্মাণ শৈলীর আরো উন্নয়ন প্রয়োজন। এটিও আমার মনে হয় সংগঠনগুলো, বাংলাদেশের চলচ্চিত্রের যে সংগঠনগুলো আছে সেগুলো মন্ত্রণালয়ের সাথে বসে, মন্ত্রীর সাথে বসে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসে এগুলো নীতি নির্ধারণ করা উচিত। চলচ্চিত্র উন্নয়নের জন্য যদি হয় বা বেশি ছবি তৈরি হবে, বেশি ডিরেক্টররা কাজ করবে, বেশি আর্টিস্টরা কাজ করবে, বেশি টেকনিশিয়ানসরা কাজ করবে, তো এই ফেডারেশনের উদ্দেশ্য তো এটাই। তো এটা যদি হয় তাহলে ভালো। নতুন এই সংগঠন যাত্রা শুরু করবে দ্রুতই। সিনেমার উন্নয়ন নির্ভর পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে হয়তো চলমান সংকট অনেকটাই কেটে যাবে। ত্বরান্বিত হবে বাংলা সিনেমার এগিয়ে যাওয়ার গতিপথ। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে যাত্রা শুরু করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিকেলে প্রথম দিনের মতো শিষ্যদের নিয়ে অনুশীলনে সময় দিয়েছেন স্প্যানিশ কোচ। নিজের কৌশল নিয়ে শিষ্যদের সঙ্গে আলোচনা করেছেন অস্কার। আর নাগরিকত্ব নিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন এলিটা। তাই খুব স্বাভাবিকভাবেই অনেক বেশি রোমাঞ্চিত এই ফুটবলার। আর নতুন কোচের অধীনে মানিয়ে নেওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জামাল ভুঁইয়া। বিস্তারিত রিপোর্টে। জেমিদের ব্যর্থতার পর এবারে জাতীয় দলের দায়িত্বে কোচ অস্কার ব্রুজন। প্রস্তুতি পর্বের প্রথম দিনে কেন্দ্রীয় চরিত্র এই স্প্যানিয়ার্ড, সাথে কিংসের পুরো কোচিং স্টাফ। পুরনোদের মধ্যে কেবল ফিটনেস ট্রেনার ইভান রাজলগ। শিষ্যদের সাথে ব্রুজনের পরিচয় পর্ব হলো নতুন করে। স্বল্প সময়ে তৈরি হতে হবে সাফ মিশনের জন্য। প্রথম অনুশীলনেই ভিন্নতার আভাস। খেলোয়াড়দের ফিটনেস নিয়ে এখনো কিছু বলার সময় হয়নি। আরো কয়েকদিন অনুশীলনের পরই সেটা নিয়ে আলোচনা করা যাবে। আপাতত সবার সাথে নিজের টেকটিক্স নিয়েই আলোচনা হচ্ছে। ব্রুজনের পাশাপাশি দলে প্রথমবারের মতো এলিটা কিংসলে। প্রথম ধাপে পা রেখে রোমাঞ্চিত তিনি। তবে মালদ্বীপে তাকে পাওয়ার জটিলতা এখনো কাটেনি, মেলেনি ফিফার অনুমোদন। মনে হচ্ছে এবার স্বপ্ন সত্যি হচ্ছে। প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে নিজেকে গর্বিত মনে করছি। ফিফা থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায়। আশা করছি ভালো কিছু হবে। সাফের সপ্তাহ খানেক বাকি। দ্রুত নতুন কোচের পরিকল্পনায় মানিয়ে নেয় এখন বড় চ্যালেঞ্জ জামাল ভুঁইয়াদের জন্য। আমরা সবাই চেষ্টা করব ফার্স্ট অফ অল। তারপরে আমি মনে করি আমরা একটা ভালো গ্রুপ আছে, সবাই মানে উই অল নো ইচ আদার, সো ইটস আ গুড গ্রুপ। যেটা নতুন আছে ওরা একটু বেশি এক্সপ্লেইন করছে, আর বসন্তকার প্লেয়ার ছাড়া মানে অন্য প্লেয়ার ওরার সাথে মানে আলাপ করছে কি করতে হবে, ও কি চাই, এইসব জিনিস করছে। তা এবার আমরা মিলতে হবে। প্রস্তুতি পর্বের প্রথম দিনে ফিটনেস ট্রেনিং এ গুরুত্ব দিয়েছেন অস্কার। আগামী 28 তারিখ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে লাল সবুজরা। তৌহিদুল ইসলাম, নিউজ 24। সিলেটে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে চালকের আসনে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল। দিন শেষে 64 রানের লিড নিয়েছে তারা। 101 রানে অপরাজিত রয়েছে বিলাল সায়েদি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল করা 2 উইকেটে 40 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে আফগান যুবারা। দিনের শুরু থেকে দারুণ আত্মবিশ্বাসে ছিলেন বিলাল সায়েদি। উইকেটের এক প্রান্তে ব্যাটসম্যানরা থিতু না হতে পারলেও অপর প্রান্তে আগলে টেস্টে সুলভ ব্যাটিং সেঞ্চুরি তুলে নেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন কামরান। 66 রানে কামরান ফিরলেও 101 রানে অপরাজিত থেকে দিন শেষ করেন সায়েদি। আর আফগান যুবাদের সংগ্রহ দ্বারায় 8 উইকেটে 226 রান। প্রথম দিনে 162 রানে নিজেদের প্রথম ইনিংসে অল আউট হয়েছিল বাংলাদেশ। খবর শেষ করব পদ্ম ফুলের খবর দিয়ে। পদ্মকে বলা হয় জলজ ফুলের রানী। গোপালগঞ্জের বলাকৈর বিলে ফুটেছে গোলাপি ও সাদা রঙের হাজারো পদ্ম। এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন প্রকৃতিপ্রেমীরা। নৌকায় ঘুরে বিলের সৌন্দর্য উপভোগ করেন তারা। মুন্সি মোহাম্মদ হোসেনের তথ্যচিত্রে
ডেস্ক রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুমে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈর বিলে প্রাকৃতিকভাবে পদ্মফুল জন্মে। এখন এটি পদ্মবিল নামে পরিচিত হয়ে উঠেছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে গোলাপি ও সাদা রঙের পদ্ম দেখলে মন জুড়িয়ে যায়। আর প্রতিদিনই এমন অপরূপ দৃশ্য দেখতে বন্ধু ও পরিবার নিয়ে ভিড় করে দর্শনার্থীরা। এখানে ঘুরতে এসে আমার খুব ভালো লাগছে। পদ্মফুল দেখে সত্যি আমি মুগ্ধ। শুনেছি যে জায়গাটা অনেক সুন্দর, তাই ফ্যামিলি নিয়ে আসলাম ঘুরতে। সুন্দর পরিবেশ, সময় এমন সুন্দর পরিবেশ যে কেউ আসলে এটা দেখে মুগ্ধ হবে। তাদের অভিযোগ ভাঙাচোরা রাস্তার কারণে ভোগান্তিতে পড়তে হয়। রাস্তা সংস্কার ও পর্যটন বান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি দর্শনার্থীদের। এখানে আসার জন্য যে যাতায়াত ব্যবস্থাটা, এটা ভালো করলে বোধহয় ভালো হয়, কারণ রাস্তার অবস্থা খুবই শোচনীয়। এখানে যাতায়াত পথটা যদি ঠিক করেন তাহলে খুব ভালো হয়। পর্যটন বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এটাকে যাতে জনচলাচলটা খুব সহজ করা যায়, পর্যটকরা যেন যাতে খুব সহজভাবে এখানে আসতে পারে এবং এখানে আসবার পর তারা যেন একটা বেলা এখানে একটু খুব স্বস্তির সাথে কাটাতে পারে, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এই বিল থেকে পদ্মফুল তুলে বাজারে বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছে স্থানীয় শত শত দরিদ্র পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, শেষ করছে এখনকার সংবাদ। আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv তে। ধন্যবাদ সবাইকে।